2019 সালে আমার মাসি খুব অসুস্থ হয়ে পড়ে, যে মাসিকে আমি যশোদা মা বলতাম। মানে আমার মা আমাকে জন্ম দিয়েছেন, কিন্তু ওই মাসির অবদান কিছু কম না, একদম। মানে একদম আমাকে হাতে করে মানুষ করা, ভীষণ ধৈর্যশীল ছিলেন এবং আমার ছেলেদেরকেও ভীষণ ভালোবাসতেন। মাসি তখন, আমার যেহেতু মধ্যমগ্রামে ফ্ল্যাট, আমি মুর্শিদাবাদ থেকে মধ্যমগ্রামে নিয়ে আসি। বারাসাতে নারায়ণা বলে যে হসপিটালটায় ভর্তি আছে, কিডনি প্রবলেম। খুব যে কন্ডিশন ভালো তা নয়। তুমি ধরে নিতে পারো যে তুমি মেন্টালি আস্তে আস্তে নিজেকে প্রিপেয়ার্ড করার চেষ্টা করছো যে ইনি বেশি দিন তোমার সঙ্গে থাকবেন না, তুমি যতই চাও, তুমি যতই চেষ্টা করো। মানে তুমি এই ক্ষেত্রে তাও বলতে পারো। এইরকম একটা সময় ও বারবার আমার ছেলেদেরকে দেখতে চাইছিল, মাসি। তো আমি আমার ছেলেদেরকে নিয়ে আসি। একদিন রাত, অনেক রাত, আমার ফ্ল্যাট থেকে নারায়ণা হসপিটালের লাইটটা দেখা যেত। তো আমি লাইটটার দিকে তাকিয়ে ভাবছি যে আমি একটাই শুধু প্রার্থনা করছি, মাসিকে যেন ফিরিয়ে নিয়ে যেতে পারি। তারপরে আমি কখন ক্লান্ত হয়ে এসে শুয়ে পড়েছি আমি ঠিক নিজেও জানি না। আর ঠিক আমার পাশে শুয়ে আছে আমার ছোট ছেলে, তার পাশে শুয়ে আছে আমার বড় ছেলে। অনেক রাত্রি তখন, ঘড়িটা তখন মনে হয় 1:45 কি 2 পেরিয়ে গেছে। আমার একটা ভায়োলেট কালারের একটা নাইট ল্যাম্প জ্বলছিল। আমার, তুমি দেখবে তুমি যদি ঘুমিয়েও থাকো, তোমার দিকে যদি কেউ এক দৃষ্টে তাকিয়ে থাকে, তাহলে তোমার ব্রেন কিন্তু তোমাকে সিগন্যাল দেবে, তুমি তাকাবেই, তোমার ঘুম ভেঙে যাবে বা তুমি নড়াচড়া করবে, কিছু একটা তোমার অস্বস্তি হবে। আমার যেন বারবার মনে হচ্ছে যে কিছুতে একটা আমার ব্লক হচ্ছে, একটা কেউ সামনে কিছু এলে, তোমার যেমন হাওয়া, একটা এসির হাওয়া বলো, যাই বলো না কেন, কিছু একটা ব্লক থাকে, সাউন্ড একটা অদ্ভুত ধরনের কিছু একটা মনে হয় না, কেউ সামনে থাকলে ভারী কিছু একটা, এবং কোথাও একটা মনের চাপ। আমি তাকিয়ে যেটা দেখলাম সেদিন, সেটা আমি কোনোদিন ভুলতে পারলে হয়তো আমার পক্ষে ভালো হবে, পারিনি। আমি দেখলাম যে সেই যাকে আমি 2012-তে দেখেছিলাম, একটা অদ্ভুত ধরনের একটা মানে একটা ফিগার, সেই ফিগার কিন্তু দাঁড়িয়ে নেই। সেই ফিগার হাঁটু মুড়ে আমার বিছানায় বসে আমার ছেলেদের দিকে তাকিয়ে আছে। ঠিক সেই মুখটা চোঙার মতন, পুরো মুখ দেখা যাচ্ছে না, হাতেও কোনো ওয়েপন নেই, কোনো ঘোড়া বা কিছু নেই। ওই ড্রেসটাতে তার হাত পা কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু মাথা থেকে পা পর্যন্ত নিশ্চয়ই ওই কালো ড্রেসটাই পরে আছে। কারণ যেহেতু হাঁটু মুড়ে বসে আছে, কিন্তু আমি কোনো কালো ছাড়া কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কিন্তু ভায়োলেট কালারের একটা ডিম লাইটে একটা মানুষকে দেখতে তোমার যতটা অস্পষ্ট লাগবে অদ্ভুতভাবে, সেটা কিন্তু অস্পষ্ট নয়। সে কালোটাও খুব প্রমিনেন্ট অন্ধকারেও। মানে আলো আঁধারি একটা রাত্রিবেলা যেটা আমরা ঘুমোই, কারণ কালোটা পুরো লাইট অ্যাবজর্ব করে নিচ্ছে, হয়তো পুরোটা লাইট তো অ্যাবজর্ব করে নিচ্ছে, কারণ পুরো দেখা যাচ্ছে তাকে। গন্ধ পেতে না, কোনো পোড়া গন্ধ, এটা আমাকে কেউ জিজ্ঞেস করেছে, কোনো পোড়া গন্ধ বা কিছু। নট নেসেসারি পোড়া গন্ধ, বাট অনেক সময় এরকম টাইপের স্টাডি করতে গিয়ে বা বিভিন্ন জার্নালে পেয়েছে, এরকম যখন অ্যাক্টিভিটি ঘটে তখন খুব বাজে একটা মরা পচা বা মাংস পচা একটা গন্ধ পাওয়া যায়। সেরকম কিছু পাওনি? না, সেরকম কিছু পাইনি। আর প্রত্যেকটাই হয়েছে আমার ঘুম থেকে ভাঙার পর, এবং কিছু সেকেন্ড, কয়েক সেকেন্ড, 2-3 সেকেন্ড, এই নয় যে একদম 1 সেকেন্ড, 2-3 সেকেন্ড কিন্তু আমি দেখেছি তাকে। আমি যখন দেখলাম ওই চেহারা একজন কেউ বসে আছে, প্রথমে আমি ভেবেছি কে বসে আছে, তারপরে আমি একদম চিৎকার করে উঠেছি। চিৎকার করে ওঠাতে ওরা তো কাঁদতে শুরু করে দিয়েছে, আমার ছোটো ছেলেটা ভয় পেয়ে গেছে। আমি ওদেরকে ফেলে, আমার হাজব্যান্ড পাশের রুমে ছিল, আমি হাজব্যান্ডকে কি বললাম, মাসির জন্য চেষ্টা করে কোনো লাভ নেই। আচ্ছা, মানে এটা বলতে আমার কষ্ট হলো, আমাকে বলতে হলো মাসি কিন্তু বাঁচবে না। তখন বললো না, কালকের রিপোর্টসগুলো কিন্তু সব নর্মাল ছিল, কারণ ও তো নিজেই ডাক্তার, বুঝতে পারছিল। সিটি স্ক্যান থেকে ব্রেন, মানে কোনো কিছু এমন কিছু কিন্তু অ্যাবনর্মালিটিস ধরা পড়েনি। বললাম ধরা না পড়লেও মাসি আর বাঁচবে না। তো তুমি কেন এতটা ভেঙে পড়ছো, তুমি মনে জোর রাখো। ভেঙে পড়ছি এই কারণে, কারণ 2012 সালে যে জিনিসটা দেখার পর আমার দ্বিধান চলে গেছিল, সেই জিনিসটাই আমি দেখেছি, মাসি বাঁচবে না।
আর আমার হাজব্যান্ড আমাকে প্রচণ্ড বিশ্বাস করে। ও কিছুক্ষণ না বসে থাকলো চুপচাপ বিছানায়, আমিও বসে আছি, ততক্ষণে ছেলে দুটো চলে এসেছে, ওদের সামনে এই আলোচনাটা করাও যাচ্ছে না, কারণ ওরাও প্রচণ্ড ভালোবাসত আমার মাসিকে। তুমি বললে বিশ্বাস করবে কিনা জানি না কৌস্তব, নিশ্চয়ই বিশ্বাস করবে। তার পরের দিন থেকে ওর অবস্থা খারাপ হতে শুরু করলো, ডিটোরিয়েট মাসির। হ্যাঁ, রিপোর্ট নর্মাল, রিপোর্ট এমন কিছু অ্যাবনর্মাল না, কিন্তু কোনো কিছুতেই রেসপন্স করছে না। আচ্ছা, মানে কোনো ডাক্তার ধরতেই পারছে না আসল কি প্রবলেমটা ওর হলো। কিডনি প্রবলেম তো হয়, ডায়ালিসিস হয়, ঠিক হয়ে যায়। ডায়ালিসিসে কিছু রেসপন্স করছে না, আরও খারাপ হচ্ছে, আরও ডিটোরিয়েট করছে। তখন ওখান থেকে একটু ওকে মানে ডিসচার্জ করার কথা বললো। কিছুটা দায় সারাকরি হয়তো বলেছিল, পারবে না, ওদের হাতে নেই, যে আপনারা নিয়ে যান। পেশেন্টের কোনো রকম কিছু রিপোর্টে অ্যাবনর্মাল ধরা পড়ছে না, কিন্তু পেশেন্ট কোনো রকমেও ইমপ্রুভ হচ্ছে না। ইমপ্রুভমেন্ট না হলে কি একটা হসপিটালে বদনাম হয়ে যায়, নিয়ে যান। আমরা যখন নিয়ে চলে যাই, তার 10 থেকে 12 দিনের মধ্যে আমার মাসি মারা যায়। টেকনিক্যালি 15 দিনের মধ্যে একদম, মানে আগের বারও ঠিক 15 ডেজের মধ্যে হয়েছিল, এটাও কিন্তু 15 ডেজের মধ্যেই হলো। মাসি যখন মারা গেল, তখন মাসির মারা যাওয়ার শোকটা যতটা আমার কাছে ভয়ানক ছিল, তার সমান ভয়ানক ছিল এই একটা ভয় যে তার মানে আমার ওই দেখাতে কোনো ভুল ছিল না। এক্স্যাক্টলি। এবং ওই দেখার সঙ্গে যেটা বোঝানো হচ্ছে আমাকে বারংবার, যে তোমার কোনো কাছের জনকে আমি নিতে এসেছি, সেটার মধ্যেও কোনো ভুল ছিল না। সেটা একদম। তখনও কৌস্তব আমি মনের জোর রেখে চলছিলাম। আমার দিদার ক্ষেত্রে দেখেছি বয়স হয়ে গেছিল, মাসি ছিল অসুস্থ, মেনে নিলাম, মেনে নিতে বাধ্য আমরা। কিন্তু পরের ঘটনাটা ছিল আরও সাংঘাতিক। 2019 পুজো, দুর্গা পুজো, আমার মন খুব খারাপ। হাজব্যান্ড আমাকে আবার এই মধ্যমগ্রামেই নিয়ে আসে, যে যত চেনা লোকের সঙ্গে দেখা হয় তত রাস্তায় সবাই জিজ্ঞেস করে কি হয়েছিল মাসির, কি করছিল, এই প্রশ্নগুলোর উত্তর দিতে আমার ইচ্ছা করছিল না। এখানে আমাকে অনেক কম লোক চেনে, এখানে আমার পক্ষে অনেক সুবিধা, যে নিজেকে ভিড়ের মধ্যে হারিয়ে ফেলা। কেউ জিজ্ঞেস করবে না তো আমার মাসির কী হয়েছিল, কী করে মারা গেছে কি না গেছে, কিছুটা চেনার মধ্যে অচেনা হতেই আমি এসেছিলাম। তো তখন দুর্গাপুজো চলছে, সেম জিনিস রিপিট হয়। তোমাকে আমি বলে হয়তো বোঝাতে পারলাম না, একটু এক্সপ্লেন করছি। আমি আবার সেই নাইট ল্যাম্পটাই আমার খুব পছন্দের ছিল, ভায়োলেট, কারণ আমি খুব ব্লু সহ্য করতে পারি না, রেড আমি ছোটোবেলা থেকেই সহ্য করতে পারি না। তো ভায়োলেট কালারেরই ডিম লাইট জ্বলছে, আমার 2 ছেলে ঠিক পাশাপাশি শুয়ে আছে। আচ্ছা, আমি আবার একই পজিশানে সেই ফিগারটা দেখলাম, সেই ওদের দিকে তাকিয়ে বসে আছে, মুখ দেখা যাচ্ছে না, কুচকুচে কালোর মতন একটা, একটু ছাই ছাই ভাবও আছে, কারণ এখন লাইটের জন্য একটু ছাই ছাই ভাব লাগছিল কালোর সঙ্গে ওটা মিশে গিয়ে। এইরকম একটা, বললাম না, লেদার ফিনিশ টাইপের একটা, মুখ দেখা যাচ্ছে না। আবার সে হাঁটু মুড়ে বসে দেখছে। এইবার আমি ছুটে আবার আমার হাজব্যান্ডের কাছে গেলাম, কারণ 3 জনের ওই খাটে শুলে আমাদের আরেকজনের জায়গা হতো না, কারণ আমার পোষ্য আছে, আমার অনেকগুলো পেটস আছে, তাদেরকে নিয়ে আমার হাজব্যান্ড পাশের ঘরে শুয়ে আছে। আমি হাজব্যান্ডের কাছে কি বললাম, যে আমি কি পাগল হয়ে গেলাম, আমার কি কোনো মানে আমার কি মাথায় কোনো প্রবলেম হলো? কেন? দেখো আমি তো নিতে পারছি না, আমার মাসির মৃত্যুটা মেনে নিতে পারছি না, এখন তো আর কিছু হবে না, এইভাবে বলছি, এখন তো কিছু হবে না, এখন তো কেউ অসুস্থ না, তাহলে আমি আবার দেখলাম কেন? তাহলে কি এটা হ্যালুসিনেশন? তখন আমার হাজব্যান্ড আমাকে এতই বিশ্বাস করে যে ও কিন্তু আমাকে এটা বলতেও পারছে না যে তুমি ভুল দেখেছো, ও কিন্তু বলে না এটা, অথচ বলতেও পারছে না তুমি ঠিক দেখেছো। আরো প্যানিক বাড়বে। তো আমার তারপরের দিনই বাড়িতে ফিরে আসার কথা ছিল, তার 2 দিন পরে। কোথায়? মানে মুর্শিদাবাদে ফিরে যাওয়ার কথা ছিল। বাবাকে ফোন করলাম, বাবা বলল যে তখন সুভাষচন্দ্র বসুকে নিয়ে কোনো একটা সিনেমা ফিরে এলো, নেতাজি ফিরে এলো না কি একটা সিনেমা রিলিজ করেছিল সেই বছরে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনয় করেছিল একটা, কোন রকম। বুঝতে পেরেছি, হ্যাঁ, ওইটা পুজোর সময় রিলিজ করেছিল। হ্যাঁ,
সৃজিত বাবুর হ্যাঁ একদম ডিরেক্টর একদম and প্রসেনজিৎ হ্যাঁ, আর অনেক ক্লিপিংস মানে অনেকগুলো দেখানো হয়েছে যেগুলো সুভাষচন্দ্র বসুর অরিজিনাল ভিডিও। গুমনাম বাবাই বোধহয় নাম ছিল, গুমনামি বাবা। হ্যাঁ গুমনামি বাবা। অনির্বাণও অভিনয় করেছিল ওটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই অনির্বাণ movie-টা, অভিনয় হ্যাঁ। করেছিল প্রথমে, যেটা অবিশ্বাস করছিল যে ভদ্রলোক হ্যাঁ, ব্যাপারটাকে, সেটা right, অনির্বাণের হ্যাঁ। চরিত্র। এইবার আমার না ওটা দেখার খুব ইচ্ছা ছিল, তো আমি বাবাকে বললাম যে বাবা আমার না কালকে বাড়ি যাওয়ার কথা, ওটা দেখা হয়নি। তা বাবা বললো তুই দেখে আয়, হুম, বাড়িতে আমি আছি, তুই নিশ্চিন্তে আনন্দ করে আয়। ওটার জন্য আমার একটা দিন দেরি হয়ে গেল। কেন আমি একটা দিনের হিসাব বলছি সেটা তোমাকে আমি এক্ষুনি একটু পরেই বলবো। একটা দিনের হিসাব কেন আমি করছি, আমি বাড়িতে ফিরলাম একাদশীর দিন, এটা তুমি বলছো 2019 19-এর। সেবার পূর্ণিমা ওই 5 দিনের দিনই ছিল আর কি। তা পূর্ণিমার আগের দিন আমি এখনো পর্যন্ত চাঁদ, আমি পুজোতে খুব বৃষ্টি হয়েছিল ওই সময়টাতে, পুজোতে বৃষ্টি হয়েছিল, 2019 আর আমি তো খুব একটা ভিড়ে বেরোই না, কাজে আমার সেক্ষেত্রে আমি প্রবলেম হ্যাঁ। হয় না, আমার বাড়িতেই ভালো লাগে। লক্ষ্মী পূর্ণিমার আগের দিন রাত্রে দেখবে চাঁদটা আরো সুন্দর লাগে, খুব জল জল করে, যেন মনে হয় লক্ষ্মীকে একদম ওয়েলকাম করছে। তো আমি ছাদে গিয়ে অনেকক্ষণ চাঁদ দেখলাম। দেখার পর সিঁড়ি দিয়ে যখন উঠে আসছি, বাবার সঙ্গে অনেক কথাও হলো। বাবা ছিল আমার মেরুদণ্ড, সব কিছুর একটা সাপোর্ট সিস্টেম বলতে পারো। তো বাবার সঙ্গে অনেকক্ষণ গল্প হলো, আমি ভাবলাম আর একবার যাই বাবার সঙ্গে গল্প করতে। তারপর না, কালকে করবো। সেদিন আমি ঠিক ভোর 5টা আমি স্বপ্ন দেখছি আমার বাবা মারা গেছে, স্বপ্ন দেখছি কিন্তু প্রস্তাব, এবং বাবাকে যে পজিশনে রাখা আছে, শোয়ানো রাখা আছে, যেদিকে মাথা যেদিকে পা, সবগুলো যেন স্পষ্ট দেখতে পাচ্ছি। এবং আমার হাজব্যান্ড যেন ঢুকছে, খুব হন্তদন্ত হয়ে, খুব ব্যস্ত হয়ে ঢুকছে। আমি আমার হাজব্যান্ডের কলারটা ধরে, জামাটা ধরে ঝাঁকিয়ে বলছি, তুমি যে করেই হোক বাবাকে বাঁচাও, তুমি তো জানো বাবা ছাড়া আমি থাকতে পারি না।